গল্প পড়ার আসর, আপনার ভালো লাগা প্রিয় গল্পের সম্ভার। গল্প পড়ার আসরের বিশেষ নিবেদন প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পুতুল নাচের ইতিকথা। আজ শুনবেন পুতুল নাচের ইতিকথা উপন্যাসের দ্বিতীয় পর্ব। শশী উঠি উঠি করিতেছিল। এমন সময়ে সকলকে অল্প বিস্তর অবাক করিয়া এক হাতে ক্যাম্বিসের ব্যাগ, এক হাতে লাঠি, বগলে ছাতি, পায়ে চটি, গায়ে উড়ানি যাদব পণ্ডিত পথ হইতে শ্রীনাথের দোকানের সামনে উঠিয়া আসিলেন। মানুষটা বুড়া, শরীরটা শীর্ণ, কিন্তু হাড় কখানা মজবুত। বিদ্যা যাদবের বেশি নয়, পণ্ডিত বলিয়া খ্যাতিও তাহার নাই। ধার্মিক ও অলৌকিক শক্তি সম্পন্ন বলিয়াই তিনি প্রসিদ্ধি লাভ করিয়াছেন। গৃহস্থ যোগী তিনি, সংসারী সাধক। স্পর্শ করিবার অধিকার যাহাদের আছে, দেখা হইলে পায়ের ধুলা নেয়, অপরে সাষ্টাঙ্গ প্রণিপাত করে। সাধন পথের কতগুলি স্তর যাদব অতিক্রম করিয়াছেন কেহ জানে না। ভক্তি যাদের উচ্ছ্বসিত, তারা সোজাসুজি সিদ্ধি লাভের কথাটাই বলে। যাদব নিজে কিন্তু স্বীকার করেন না, প্রতিবাদও করেন না। কায়েতপাড়ার পথের ধারে যামিনী কবিরাজের বাড়ি ও শশীদের বাড়ির মাঝামাঝি একটি ছোট একতলা বাড়িতে যাদব বাস করেন। এত পুরাতন এমন জীর্ণ বাড়ি এ অঞ্চলে আর নাই। বাড়ির খানিকটা অংশ ভাঙিয়া পড়িয়াছে। এককালে চারিদিকে বোধহয় প্রাচীর ছিল, এখন ছড়ানো পড়িয়া আছে শ্যাওলা ধরা কালো ইট। যাদব বাস না করিলে বাড়িটা অনেকদিন আগেই ভূতের বাড়ি বলিয়া খ্যাতি লাভ করিত। স্ত্রী ছাড়া সংসারে যাদবের কেহ নাই। পাগলাটে স্বভাবের জন্য গ্রামের ছেলে বুড়ো যাদবের স্ত্রীকে পাগল দিদি বলিয়া ডাকে। কয়েকদিন আগে যাদব কলিকাতায় গিয়াছিলেন, আজ তাহার ফিরিবার কথা নয়। সকলে শশব ব্যস্তে প্রণাম করিয়া বসিতে দিল। পঞ্চানন জিজ্ঞাসা করিল, হঠাৎ ফিরে এলেন পণ্ডিত মশায়? যাদব বলিলেন, গেও মানুষ, শহরে মন টিকল না বাবা। শ্রীনাথ উচ্ছ্বসিত ভাবে বলিল, আপনারও মন টেকাটেকি দেবতা? এ কথায় যাদব হাসিলেন। উচ্ছ্বসিত ভক্তিকে গ্রহণ করিবার পদ্ধতি তাহার এই। একে একে সকলের তিনি কুশল প্রশ্ন করিলেন। ভূতর মৃত্যু সংবাদে দুঃখিত হইয়া বলিলেন, আহা, কিন্তু বিশেষ বিচলিত হইলেন না। জীবন মরণ যাহার নিকট সমান, দুরন্ত একটা বালকের মৃত্যুতে বিচলিত হওয়ার কথাও তার নয়। তবু শশীর মনে হইল সাধারণভাবে আরও একটু ব্যথিত হওয়া যাদবের যেন উচিত ছিল। কানে না শুনিতে পান একটা পরিবারে এখন যে বুক ভাঙা হাহাকার উঠিয়াছে, যাদবের কি সে কল্পনা নাই? মিনিট দশেক বসিয়া যাদব উঠিলেন, বলিলেন, যাবে নাকি শশী বাড়ির দিকে? শশী বলিল, চলুন। লাঠি ঠুকিয়া যাদব পথ চলেন। শশী জানে এত জোরে লাঠির শব্দ করা সাপের জন্য। মরিতে যাদব কি তবে ভয় পান? জীবন মৃত্যু যার কাছে সমান হইয়া গিয়াছে, অথবা শুধু সাপের কামড়ে মরিতে তার ভয়? চলিতে চলিতে যাদব বলিলেন, তুমি তো ডাক্তার মানুষ শশী, চরক সুশ্রুত ছেড়ে বিলাতি বিদ্যা ধরেছ। কেটে ছিঁড়ে গা ফুড়িয়ে মরা মানুষ বাঁচাও। ব্যাপারটা কি বলো দেখি তোমাদের? সত্যি সত্যি কিছু আছে নাকি তোমাদের চিকিৎসা শাস্ত্রে? শশী বলিল, আগে আছে বই কি পণ্ডিত মশাই, কারোর একার খেয়ালে তো ডাক্তারি শাস্ত্র হয়নি। হাজার হাজার বৈজ্ঞানিক সারা জীবন পরীক্ষা করে সব আবিষ্কার করেছেন, নইলে জগৎশুদ্ধ লোক। যাদব বললেন, সূর্য বিজ্ঞান না জানা সব বৈজ্ঞানিক তো। আদি জ্ঞান যার নেই, পরবর্তী জ্ঞান সে পাবে কোথায় শশী? যেমন তোমরা সব একালের ডাক্তার, তেমনি সব কবিরাজ। দৃষ্টিহীন অন্ধ সব। গাছের পাতার রস নিংড়ে ওষুধ করলে গাছের পাতায় ওষুধের গুণ এলো কোথা থেকে? সূর্য বিজ্ঞান যে জানে
সে শিকড় পাতা খোঁজে না শশী, একখানা আছড়ে কাঁচের জোরে সূর্য রশ্মিকে তেজস্কর ওষুধে পরিণত করে রোগীর দেহে নিক্ষেপ করে, মুহূর্তে নিরাময়। মোটা মোটা বই পড়ে ছুরি কাঁচি চালাতে শিখে কি হয়? মনে মনে শশীর আগে গ্রাম্য মনের অপরিত্যাজ্য সংস্কারে সেও যাদবকে ভক্তি কম করে না, তাই সায়না দিলেও তর্ক সে করিতে পারে না। বাড়ির সামনে আসিয়া যাদব বলেন, কলকাতা থেকে আঙুর এনেছি, দুটি খেয়ে যাও শশী। মুখে বিরুদ্ধ সমালোচনা করিলেও শশীকে যাদব কি স্নেহ করেন। স্নেহ ও বিদ্বেষ যার কাছে সমান, শশী বলিতে পারে না আঙুর খাওয়ার শখ তাহার নাই। যাদবের সঙ্গে ভিতরে যায়। ডাইনে বাড়ির ভাঙা অংশের স্তূপ, তার পিছনে সাহাদের 10 বছরের পরিত্যক্ত ভিটা। ভারী কাষ্ঠের জীর্ণ কপাটে যাদব লাঠি ঠোকেন। ভিতর হইতে সাড়া পাইয়া পাগল দিদি দরজা খুলিয়া বলেন, আজ ফিরলে কেন গো? শশী এসেছে নাকি সাথে? এসো, ভেতর এসো। মুখে একটাও দাঁত নেই, তোবড়ানো গাল, পাকা চুল। পাগল দিদিকে যাদবের চেয়েও বুড়ো দেখায়। পেটটাও পাগল দিদির একটু বাঁকিয়া গিয়াছে, তবু শীর্ণ জরাগ্রস্ত দেহে ক্ষীণ প্রাণটুকু লইয়া পাগল দিদি ফোকলা মুখে অনবরত হাসেন। এই ভাঙা বাড়ি, ডোবা জঙ্গল ভরা এই গাওদিয়া গ্রাম, এখানে তাহার বার্ধক্য পীড়িত জীবন সব যেন কৌতুকময়। ঘনানো মৃত্যুর স্বাদে পাগল দিদি কৌতুকময়ী। শশী বসিলে চিবুক ধরিয়া বলেন, বড় কর্তা বাড়ি ছিল না, জানতে না বুঝি ছোট কর্তা? এলে না কেন গো? দূরে শাড়িটি পরে চুলটি বেঁধে কনে বউটি সেজে যে বসেছিলাম তোমার জন্যে। আঙুরগুলি যাদব ব্যাগে ভরিয়া আনিয়াছেন। বাহির করিয়া দেখা গেল চাপ লাগিয়া অর্ধেক ফল গলিয়া গিয়াছে। ব্যাগে একটি জামা, দুখানা কাপড়, গামছা এইসব ছিল। আঙুরের রসে সব ভিজিয়া গিয়াছে। যাদব অপ্রতিভ হইয়া হাসেন। পাগল দিদি বলেন, দেখ দাদা, বুড়োর বুদ্ধি, ব্যাগে ভরে ফল এনেছেন কেন? গামছাখানা খুলে বেঁধে আনতে পারলে না? পাগল দিদি হাসেন। মুখের চামড়া কুঞ্চিত হইয়া হাজার রেখার সৃষ্টি হইয়া যায়। আঙুর খাইতে খাইতে শশী পাগল দিদির মুখখানা নীরবে দেখিতে থাকে। রেখাগুলিকে তাহার মনে হয় কালের অঙ্কিত চিহ্ন, সাংকেতিক ইতিহাস। কি জীবন ছিল পাগল দিদির যৌবনে! শশী তখন জন্মে নাই। নুজ বিবর্ণ দেহটি তখন সুঠাম ছিল। মুখের টান করা ত্বকে তখন লাবণ্য ছিল। কেমন ছিল তখন পাগল দিদি? মুখের রেখায় আজ কি তা পড়িতে পারিবে? গুছানো সংসার পাগল দিদির। উপুড় করা বাসনগুলি সাজানো, হাঁড়ি কলসির মুখগুলি ঢাকা। আম কাঠের সিন্ধুকটার গায়ে ধৌত পরিচ্ছন্নতা। পেলসুজে দ্বীপটির শিখা উজ্জ্বল। এখনো ধূপের মৃদু গন্ধ আছে। আর শান্ত, সব এখানে শান্ত। মৃদু মোলায়েম প্রশান্তি ঘরে ব্যাপ্ত হইয়া আছে। এ ঘরের আবহাওয়ায় অমায়িকতা যেন নিঃশ্বাসে গ্রহণ করা যায়। ভাঙা হাটে যে বিষণ্ণ স্তব্ধতা ঘনাইয়া আসে, এ তা নয়। এ ঘরে বহু যুগ ধরিয়া যেন মানুষের জ্বালা করা বেদনার হল্লা প্রবেশ করে নাই। এ ঘরে জীবন লইয়া কেহ যেন কোনোদিন হইচই করিয়া বাঁচে নাই। আজীবন শুধু ঘুমাইয়া এ ঘরকে কে যেন ঘুম পাড়াইয়া রাখিয়াছে। বড় ভালো লাগে শশীর। সে তো ডাক্তার, আহত ও রুগ্নের সঙ্গে তার সারাদিনের কারবার। দিন ভরিয়া তাহার শুধু মাটি ছোঁয়া বাস্তবতা। শ্রান্ত মনে সন্ধ্যার জনহীন মন্দিরে বসার মতো বুড়ো বুড়ির এই নীড়ে সে শান্তি বোধ করে। শুধু আজ নয়, এখানে আসিলেই তাহার মন যেন জুড়াইয়া যায়। অথচ আশ্চর্য এই ঘরখানার এতটুকু আকর্ষণ বাহিরে সে বোধ করে না। এখানে আসিলে সে তো বুঝিতে পারে না মনে তাহার জ্বালা বা অসন্তোষ আছে।
এখানে আসিয়া যে সন্তাপ তাহার ধীরে ধীরে জুড়াইয়া আসে, এই ঘরের বাহিরে তাহার দিন সপ্তাহ মাসব্যাপী জীবনে তাহা এমনভাবে খাপ খাইয়া মিশিয়া থাকে যে সন্তাপ সে টেরও পায় না। মতির জন্য পাত্র দেখিতে গিয়া খালের ধারে বটগাছের তলে হারু ঘোষ অপঘাতে প্রাণ দিয়াছিল। গ্রামে কি মতির পাত্র মিলিত না? হারুর ছিল উচ্চ আশা। ছেলেবেলা হারু স্কুলে পড়িয়াছিল, বড় হইয়া হারু বড়লোক হইয়াছিল। তারপর গরিব হইয়া পড়িলেও মনটা হারুর বিশেষ বদলায় নাই। গাওদিয়ার গোপ সমাজ পরিহাস করিয়া তাহাকে বলিত ভদ্রলোক, বিশেষ করিয়া বলিত নিতাই। নিতাইয়ের অবস্থা ভালো, চাল চলনও তাহার অনেকটা ভদ্রলোকের মতো। তবু হারু তো তাহাকে খাতির করিত না। নিতাইয়ের এক ভাগ্নে আছে, তার নাম সুদেব। সুদেবের ঘর বাড়ি জমি জমা আছে, পেটে ইংরাজি বাংলা বিদ্যাও কিছু আছে। বয়সটা কেবল একটু বেশি, প্রায় 36। সুদেবের সঙ্গে মতির বিবাহ দিবার কত চেষ্টাই যে নিতাই করিয়াছিল বলিবার নয়। হারু রাজি হয় নাই। বাজিতপুরে মেট্রিকুলেশন পাস পাত্রটি দেখিতে গিয়া তাই না ওয়াকালে হারু স্বর্গে গেল। হারু নাই। হারুর ছেলে পরাণ বাপের মতো চালাকও নয়, গোয়ারও নয়। গাওদিয়ার গোপ সমাজ মতির বিবাহের জন্য আবার একটু ব্যস্ত হইয়া পড়িয়াছে। পরাণকে তাহারা অনেক কথা বুঝায়, বলে গায়ের মেয়ে গায়ে থাকাই তো ঠিক, জানাশোনা ঘরে দিলে মেয়ে সুখে থাকিবে। দুধ বেচা গোপের ঘরেও তো বোনকে দিবার কথা তাহারা বলিতেছেন না। সুদেবের ঘর তো বনেদি ঘরের মতো, কেন দোমনা হচ্ছিস বলতো পরাণ? বাজিতপুরের ছেলেটা তো ফসকে গেছে। সুদেবের সঙ্গে মতির বিবাহ, রসালো ফলের মতো অমন কোমল রং যে মতির, প্রতিমার মতো অমন নিখুঁত মুখ। প্রস্তাবটা পরাণের পছন্দ হয় না, কিন্তু অত লোকের কাছে স্পষ্ট না বলিবার মতো মনের জোরও তাহার নাই। নিমরাজি হইয়াই সে বলিয়াছে, বাড়িতে আর শশীর মত থাকিলে সে আপত্তি করিবে না। শশীর মতামতের প্রশ্নটা তাহারা পছন্দ করে নাই। নিতাই হাসিয়া বলিয়াছে, ছোটবাবু লোক ভালো, কিন্তু নিজের সমাজে হিতৈষী গণ্যমান্য লোক থাকতে ছোটবাবুকে মুরব্বি ঠাউরালে পরাণ, ঘরের কথায় পরকে ডাকলে। আর একজন বলিয়াছে, ছোটবাবু হরদম আসেন যান না বটে। এ কথাটা পছন্দ করে নাই পরাণ। দুপক্ষের পছন্দ শেষ পর্যন্ত কিসে গিয়া ঠেকিত বলা যায় না, কিন্তু হারুর আকস্মিক মৃত্যুর পর পরাণ বড় দমিয়া গিয়াছিল। কলহ না করিয়া বাড়িতে অসুখের ছুতা দিয়া সে উঠিয়া আসিয়াছে। মতির জ্বর কিন্তু কমিয়া গিয়াছে। বর্ষার গোড়ার দিকে তাহাকে ম্যালেরিয়ায় ধরিয়াছিল। কয়েকদিন ভালো থাকিয়াছে, আবার কাঁপিতে কাঁপিতে পড়িয়াছে জ্বরে। শশীর দামি কুইনাইন জ্বরটা একেবারে ঠেকাইতে পারে নাই। এবার গা ফুঁড়িয়া কয়েকবার তাহাকে ওষুধ দিয়া শশী আশ্বাস দিয়াছে আর জ্বর হইবে না। জ্বরে ভুগিয়া মতির বিশেষ ক্ষতি হইয়াছে বলে মনে হয় না। ম্যালেরিয়া ধরিবার আগে হঠাৎ সে মোটা হইতে আরম্ভ করিয়াছিল। মাঝে মাঝে জ্বরে পড়িয়া এটা বন্ধ হইয়া গিয়াছে। মতির সুন্দর গড়নটি চর্বিতে ঢাকিয়া গেলে বড় আফসোসের কথা হইত। এখনো প্রতি সপ্তাহে মতিকে শশী একটা করিয়া ইনজেকশন দেয়। সকালে বাড়িতে যে কজন রোগী আসে তাহাদের ব্যবস্থা করিয়া কালো ব্যাগটি হাতে করিয়া সে যখন হারু ঘোষের বাড়ি যায়, হয়তো তখন বেলা হইয়াছে। সমস্ত উঠান ভরিয়া গিয়াছে রোদে। মতির ভীত শুকনো মুখ দেখিয়া শশী হাসিয়া বলে, এতবার দিলাম, এখনো তোর ভয় গেল না মতি? কোন হাতে নিবি আজ? স্পিড দিয়া ঘষিলে মতির বাহুতে ময়লা ওঠে। শশী বলে, বড় নোংরা তুই মতি, গায়ে সাবান দিতে পারিস না? ইঞ্জেকশন দিয়া শশী দাওয়ায় বসে। পরাণ বলে, একটা পরামর্শ আছে ছোটবাবু। বিষয়টা মতির বিবাহ সংক্রান্ত শুনিয়া শশী জাঁকিয়া বসিয়া একটা বিড়ি ধরায়। ছেলের ইশারায় মোক্ষদা সরিয়া আসে কাছে। বুচিও আসিয়া
ছেলে কোলের কাছে দাঁড়ায়। কুসুমকে দেখিতে না পাইয়া শশী মনে মনে আশ্চর্য হয়। পুবের ভিটার ঘরখানার ছায়া ঘরের মধ্যেই সংকুচিত হইয়া গিয়াছে। পরাণের কথা শুনিতে শুনিতে প্রতি মুহূর্তেই শশী আশা করে পুবের ওই ঘরের ভিতর হইতে হয়তো দু চোখে গাঢ় স্থিমিত ছায়া সঞ্চয় করিয়া কুসুম হঠাৎ বাহির হইয়া আসিবে। পরম আত্মীয়দের এই সভার এক প্রান্তে দাঁড়াইয়া থাকিবে পরের মতো। তার সাড়া পাইয়া কুসুম যে কলসিটা তুলিয়া ঘাটে চলিয়া গিয়াছিল, শশী তাহা কেমন করিয়া জানিবে? পরাণের বক্তব্য শেষ হইয়া আসিলে কুসুম ভিজা কাপড়ে উঠানের রোদে পায়ে দাগ আঁকিয়া পুবের ঘরের ছায়ার মধ্যে ডুবিয়া যায়। রান্নাঘরের পোড়া ডালের গন্ধে চারিদিক ভরিয়া যাওয়ার পর ঘর হইতে সে আর বাহির হয় না। মোক্ষদার রূঢ় বাক্যস্রোতে তারপর কিছুক্ষণের জন্য মতির বিবাহের সমস্যা ভাসিয়া যায়। রান্নাঘরের খোলা দরজা দিয়া অপরাধী ডালের হাড়িটা উঠানে আসিয়া আশ্রাইয়া পড়িতে আজ যে আবার উপসঙ্গ উঠিবে সে সম্ভাবনা থাকে না। শশী ভাবে সকলের কাছে কত বকাবকি বউটা না জানি শুনিবে। মুখ্যদা, মুচি, মতি সকলেই হৈ হৈ করে। ও ঘর হইতে মুমূর্ষু পিসি চেঁচায়, কি হলো রে বুচি, কি হলো রে মতি? চুপ করিয়া থাকে শশী। সকলকে চুপ করাইতে গিয়া পরাণ হল্লা আরো বাড়ায়, কিন্তু কি নির্বিকার কুসুম। রাগের মাথায় ডালের হাড়িটা যে উঠানে ছুড়িয়া দিয়াছে সে হাসি মুখে বাহিরে আসে, দাঁড়ায় শশীর সামনে, বলে, জ্বর এলো নাকি? দেখুন দেখি ছোট বাবু। শশী নাড়ি ধরিয়া বলে, জ্বর আসেনি বউ। মাথা ধরেছে যে? কতক্ষণ ধরে জলে ডুবেছিলে তুমিই জানো, মাথার দোষ কি? কুসুম মাথা নাড়িয়া বলে, আমার ঠিক জ্বর আসছে, আমি গিয়ে শুলাম। জানো মতি, আজ তুই রাঁধবি, যা। কুসুম ঘরে গিয়া শুইয়া পড়ে। কিন্তু শুইয়া কেন থাকিতে পারবে এই চঞ্চলা নারী? খানিক পরে উঠিয়া আসিয়া না বলিতেই পরাণকে এক ছিলিম তামাক দিয়া সে অদূরে বসিয়া পড়ে। সুদেবের সঙ্গে মতির বিবাহে শশীর মত নাই শুনিয়া বলে, কেন গো ছোট বাবু, সুদেব পাতর কি এমন মন্দ? পুরুষ মানুষের আবার বয়স, সতীন কাটা তো নেই, ঘরে পয়সা আছে লোকটার, মেয়ে সুখে থাকবে। শশী বলে, হারু কাকার অমত ছিল সেটা তো ভাবতে হবে বউ। কুসুম বলে, তিনি স্বর্গে গেছেন। আর কিছু কুসুম বলে না। শশী তাহাকে বুঝাইবার চেষ্টা করে সুদেব লোক ভালো নয়, মতির সঙ্গে সুদেবকে মানায় না। কুসুম বোঝে কিনা কে জানে। মোক্ষদার খর দৃষ্টিপাতে মাথায় ঘোমটা একটু টানিয়া দিয়া নিশ্চল প্রতিমার মতো বসিয়া থাকে। শশী বাড়ি যাওয়ার জন্য উঠিলে সেবার মুখ খোলে, বলে, পিসিকে একবার দেখে যান ছোট বাবু, বুড়ি কাঁদতে নেগেছে। শশী একটু লজ্জা পায়। মরণাপন্ন পিসিকে দেখিয়া যাওয়ার কথা প্রায়ই তার মনে থাকে না। পিসির মরণ এতদূর সুনিশ্চিত যে তার সম্বন্ধে করিবার এখন আর কিছুই নাই। তাই কি শশী ভুলিয়া যায় আজও পিসি বাঁচিয়া আছে? বড় বাঁচিবার স্বাদ পিসির। পিসি মরিলে যে কাঠ দিয়া তাহাকে পোড়ানো হইবে তাহার ঘরেরই অর্ধেকটা জুড়িয়া সেগুলি সাজাইয়া রাখা হইয়াছে। মাথার দিকে ঘরের কোণে দাঁড় করানো পাটকাঠির বোঝা হইতে পিসি এখনো পাটের গন্ধ পায়। এক আঁটি পাট ধরাইয়া পিসির মুখাগ্নি করিবে পরাণ। মাথার চুল পিসির অর্ধেক ঝরিয়া গিয়াছে। দেহের লাল চামড়ার তলে মাংস আছে কিনা বোঝা যায় না। পিসি তবু বাঁচিবেই। চুপি চুপি সে শশীকে বলে, ও বাবা শশী, বই দেখে ওষুধ দিও বাবা, দামি ওষুধ দিও। দামের জন্য ভেবো না বাবা, সেরে উঠি, ওষুধের দাম তোমায় আমি মিটিয়ে দেব। বলে, আমার যা কিছু আছে সব তোমাকে দিয়ে যাব, তুমি ভালো করে আমার চিকিৎসা করো। তবু শশী প্রায়ই ভুলিয়া যায় পিসি বাঁচিয়া আছে। ইঞ্জেকশন দিবার সময় প্রত্যেকবার শশী মতিকে বলিয়াছে, আর তোর জ্বর হবে না মতি। শশীর আশ্বাস সত্য হইলে এ বছরের মতো মতিকে ম্যালেরিয়া ছাড়িয়াছে।
ওদিকে যামিনী কবিরাজের বউ শশী যাহাকে সেন দিদি বলিয়া ডাকে পড়িয়াছে জ্বরে। যামিনী বিখ্যাত কবিরাজ, বহু দূরবর্তী গ্রামে তাহাকে চিকিৎসার জন্য ডাকা হয়। সিদ্ধির পাতা মিশাল দিয়া যামিনী যে চ্যাবনপ্রাশ প্রস্তুত করে তাহা নিয়মিত সেবন করিলে বৃদ্ধের দেহে জুয়ার ন্যায় শক্তি সঞ্চার হয়। মরিয়া গেলেও যামিনীর মকরধ্বজ রোগীর দেহে জীবন আনিয়া দিতে পারে। তারপর এই জীবনকে ধরিয়া রাখিবার জন্য যামিনীর আদি ও অকৃত্রিম আবিষ্কার মহাকপিলাদি বটিকা সেবন করা বিধেয়। এই বটিকা প্রস্তুত করিতে 3 রাত্রি সময় লাগে। ইহা কখনো প্রস্তুত হইয়া থাকে না, কারণ তৈরি করিয়া রাখিলে এই মহা তেজস্কর ঔষধের গুণ সূর্যরশ্মি আকর্ষণ করিয়া লয়। সুতরাং যামিনীর মকরধ্বজের তেজে মৃতদেহে জীবন সঞ্চার হইলেও মহাকপিলাদি বটিকার অভাবে প্রাণটুকু যে সবসময় টিকিয়া থাকে এমন নয়। কিন্তু সে অপরাধ কি যামিনীর? রোগীর কপাল। মহাকপিলাদি বটিকা তো প্রস্তুত নেই। রোগীকে না হয় বাঁচালাম, তারপর 3 দিন টেকাবো কি দিয়ে? মৃতকে যামিনীর এক লহমায় জীবনদান কেহ কখনো দেখে নাই, তবু লোকে বিশ্বাস করে। 1 2 নয়, অনেকে। যামিনী কবিরাজের বউ কিন্তু কখনো স্বামীর ওষুধ খায় না। অসুখ হইলে এতকাল সে বিনা চিকিৎসাতেই ভালো হয়েছে। এবার জ্বরে পড়িয়া শশীকে ডাকিয়া পাঠাইল। গোপাল তখন বাড়িতে ছিল। শশীর হইয়া সে বলিয়া দিল, বলকে যাচ্ছে। তারপর শশীকে যাইতে নিষেধ করিয়া দিল। শশী বলিল, কেন যাব না কেন? গোপাল বলিল, কবে তোমার বুদ্ধি পাকবে ভেবে পাইনি শশী। শশীও তাহা ভাবিয়া পায় না। সে চুপ করিয়া রহিল। তখন গোপাল বলিল, যামিনী খুড়ো অত বড় কবিরাজ, সে থাকতে ডেকে পাঠানোর মানেটা বোঝো। শশী বলিল, আজ্ঞে না। যুবতী স্ত্রীলোক, নানা রকম কুৎসাও শুনতে পাই। গোপালের মুখে এই কথা। লজ্জায় শশী সচকিত হইয়া গেল। মৃদুস্বরে সে বলিল, এসব আপনার বানানো কথা বাবা। গোপাল রাগ করিল না, বলিল, তোমার যে কি হয়েছে আজকাল বুঝতে পারি না শশী। তোমার ভালোর জন্য 2-1 কথা কইলে তুমি আজকাল তর্ক জুড়ে দাও। সংসারে মানুষকে ভেবেচিন্তে কত সাবধানে চলতে হয় সে জ্ঞান তোমার এখনো জন্মেনি। এই তোমার উঠতি পসারের সময়, এখনই একটা বদনাম রটে গেলে এও কি তোমায় বলে দিতে হবে? তুমি চিকিৎসার ভার নিলে বলা বলি করবে না লোকে? যামিনী কবিরাজ থাকতে তুমি ছেলে মানুষ, তোমার কেন এত মাথা ব্যথা? সবার বাড়িতে মেয়ে ছেলে থাকে, এরপর কে আর ডাকবে তোমায়? শশীর রাগ হইতেছিল, কিন্তু শৈশব ও কৈশোরের এই জমটিকে ভয় করা তাহার সংস্কারে দাঁড়াইয়া গিয়াছিল। গোপালের তীক্ষ্ণ অপলক দৃষ্টিপাতে সে চোখ নামাইয়া লইল। গোপাল আবার বলিল, যামিনী খুড়োর ইচ্ছেও নয় তুমি ওদের বাড়ি যাও। শশীর নীরবতায় গোপাল খুশি হইয়াছে। বয়স্ক উপযুক্ত সন্তানকে বশ করা জগতে এত বড় জয় আর নাই। আজকাল নানা ছোট বড় ব্যাপারে শশীর সঙ্গে গোপালের সংঘর্ষ বাধিতেছিল। কলহ বিবাদ নয়, তর্ক ও মতান্তর, আদেশ ও অবাধ্যতার বিরোধ। তবে আজ শশী বুঝিতে পারিয়াছে সাংসারিক বুদ্ধিতে বাপের চেয়ে সে ঢের বেশি কাঁচা। গোপাল এখনো তাহাকে পরিচালনা করিতে পারে। গোপাল আরও অনেক কথা বলিল। শশী নীরবে শুনিয়া গেল। শেষে তাহার কঠিন মুখের ভাব দেখিয়া আর কিছু বলা ভালো মনে না করিয়া গোপাল থামিল। খাওয়া দাওয়ার পর শশী গেল যামিনী কবিরাজের বাড়ি। শশীকে দেখিয়া যামিনী কবিরাজ খুশি হইল না। সদর বাড়িতে সে তখন মুখে মুখে 2টি ছাত্রকে ওষুধের প্রস্তুত প্রণালী শিখাইতেছিল। পাশের চালাটায় বুঝি সিদ্ধ হইতেছিল পাসন। গন্ধে চারিদিক ভরিয়া গিয়াছে। শশীকে দেখিয়া যামিনী চশমা খুলিয়া বলিল, কি মনে করে শশী, বসো। শশী বলিল, সেন দিদির অসুখ শুনলাম ঠাকুরদা, একবার দেখা করে যাই।
অসুখ? যামিনী হাসে। কার কাছে শুনলে? জ্বর বুঝি হয়েছিল একটু কাল, না রে কুঞ্জ? আজ অসুখ কোথা? তবে বুঝি কোনো কাজে ডেকেছেন? বলিয়া শশী ভিতরে গেল। সেনদিদি শুইয়াছিল, আচ্ছন্ন, অসুস্থ, মৃতকল্প সেনদিদি। গায়ের উজ্জ্বল রং লাল হইয়া অনন্তের সঙ্গে মিশিয়া গিয়াছে। সারা গায়ে আর সব অস্পষ্ট চিহ্ন, শশী যা চেনে। শশীর মুখ শুকাইয়া গেল। শরতের গোড়ায় এ রোগ সেনদিদি পাইল কোথায়? গাউদিয়া গ্রামে, কলিকাতা শহরে, দেশে বিদেশে কোথাও শশী যার মতো রূপসী দেখে নাই। শুধু রূপের জন্যেই হয়তো যে মিথ্যা কলঙ্ক কিনিয়াছে। এ কি রোগে ধরিয়াছে তাহাকে? শশীর ডাক শুনিয়া যামিনী কবিরাজের বউ চোখ মেলিয়া তাকাইয়া কাঁদিতে কাঁদিতে বলিল, তুমি এতদিনই এসেছ শশী? আমি যে মরতে বসেছি শশী। কি অসুখ করেছে কিছু জানি না, জ্বরে অচৈতন্য হয়ে থাকি, গায়ের ব্যথা সইতে পারি না। আমি খবর পাইনি সেনদিদি। কাকে দিয়ে খবর পাঠাবো? কেউ কি আসে আমার কাছে? সেনদিদি চোখ মেলিতে পারে না, চোখের কোণ দিয়া জল গড়াইয়া পড়ে। শশী বিছানায় বসে, সেনদিদির গায়ের তাপ পরীক্ষা করে। কি করিবে ভাবিয়া পায় না। যামিনী অসুখের কথা গোপন করিবার চেষ্টা করিয়াছিল। এ পর্যন্ত চিকিৎসারও হয়তো কোনো ব্যবস্থা হয় নাই। আজকাল তাহার কি হইয়াছিল? সেনদিদির খবর লইত না কেন? এ মলিন দুর্গন্ধ চাদরে আজ কতদিন না জানি তাহার সেনদিদি বিনা চিকিৎসায় পড়িয়া আছে। এতটুকু সেবা করিবারও কেহ থাকে নাই। শশী কিছু বুঝিতে পারে না। যে রূপের জন্য পৃথিবীতে লোক উন্মাদ, স্ত্রীর যে সৌন্দর্য মানুষ তপস্যা করিয়া পায় না, যামিনী তাই পাইয়াছে। বুড়া বয়সে সে তো স্ত্রীর দাস হইয়া থাকিবে। কি জন্য তাহার এই বিকৃত নিষ্ঠুর অবহেলা? কে জানে, হয়তো সীতা, হেলেন আর ক্লিওপেট্রার মতো যার অসাধারণ রূপ থাকে, তাহাকে ঘিরিয়া খাপ ছাড়া কাণ্ডই ঘটিতে থাকে জগতে। খানিক পরে যামিনী ঘরে ঢুকিল। মুখ ভার করিয়া বলিল, এখনো তুমি বসে আছো শশী? আমি ভাবলাম তুমি বুঝি চলে গেছো। শশী বলিল, ঠাকুরদা বাইরে আসুন দেখি একবার। বাহিরে গিয়া বলিল, সেনদিদির অসুখ কি আপনি ধরতে পারেননি ঠাকুরদা? যামিনী কবিরাজ বলিল, হাসির কথা বললে বটে শশী। 40 বছর কবিরাজি করছি, 3টে জেলায় যামিনী কবিরাজের নাম জানে না এমন লোক নেই। আমায় তুমি শুধুচ্চ রোগ ধরতে পারেনি। এক নজর তাকালে রোগ নির্ণয় হয়। ওর হয়েছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া নয় ঠাকুরদা, বসন্ত। শশী বলিল, হ্যাঁ বসন্ত, শরৎকালে বসন্ত। যামিনী কবিরাজ বলিল। বলিল বটে, যামিনীর মুখে কালি পড়িয়াছে কিসের? শশীর কাছে যামিনী যেন অভিমান করিতেছে। একটা পাণ্ডুর ভয় আর কালো চিন্তার রাশিকে গোপন করিবার অভিনয়। শশী কড়া সুরে বলিল, আমি সেনদিদির চিকিৎসার ভার নিলাম ঠাকুরদা। ছি, আজ পর্যন্ত কিছুই করেননি। খায় নাকি আমার ওষুধ? শশী ঘরে গিয়া বসিল। কি ভাবিয়া যামিনীও ঘরের মধ্যে গিয়া দাঁড়াইয়া রহিল। শশী দারুণ বিপন্ন বোধ করিতেছিল, আর বিষণ্ণতা। কয়েকদিন আগে সাতগাঁয়ে এসে একটি বসন্তের রোগী দেখিতে গিয়েছিল। তাহাকে শশী বাঁচাইতে পারে নাই, বাঁচাইবার চেষ্টাও সে করিতে পারে নাই। তাকে ডাকা হইয়াছিল একেবারে শেষ মুহূর্তে। শেষ পর্যন্ত রোগীর চিকিৎসা করিয়াছিল সাতগাঁয়ের কবিরাজ, যামিনী কবিরাজের পূর্বতন ছাত্র ভূপতিচরণ। শশীর হঠাৎ মনে পড়িয়াছে, সেই রোগীটি মারা যাইবার পর যামিনী হাসিয়া বলিয়াছিল, আমার ছাত্র যাকে ছাড়পত্র লিখে দিল তাকে বাঁচাবে শশী, আমাদের শশী। শশী প্রাণ দিয়া সেনদিদির চিকিৎসা ও সেবা করিতে আরম্ভ করিল। অন্য রোগীরা তাহাকে ডাকিয়া পায় না। বাড়িতে কারো জ্বর জ্বালা হইলে চোখের পলকে পরীক্ষা শেষ করিয়া ওষুধ দেয়, না বলিলে আর খবর নেয় না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে সে অবহেলা করে। যায় না হারু ঘোষের বাড়ি বিনা কাজে অথবা মতিকে ইঞ্জেকশন দিতে।
কুসুম ভাবিল শশী বুঝি রাগ করিয়াছে। তালবনের তালপুকুরে পদ্ম তুলিতে গিয়া মতি আশা করিতে লাগিল ছোটবাবু আজ নিশ্চয় আসবে, ছোটবাবুকে এক ডালা পদ্ম দেব। কিন্তু কুসুমের মনে শশীর উপর রাগ কমিল না। মতির পদ্মফুলের বিচি দিয়া রাঁধা হইল তরকারি। শুধু সেনদিদির ব্যবস্থা করিতে হইলে শশী হয়তো চারিদিকে তাকানোর সময় পাইত। চিকিৎসা আরম্ভ করিয়া এ বাড়িতে গোপালের এবং ও বাড়িতে যামিনীর উপদেশ সামলানো ও বাধাদানের বহরে সে বিপন্ন ও বিব্রত হইয়া রহিল। ব্যাপারটা সে ভালো বুঝিতে পারে না। সময় সময় তাহার মনে হয় তাহার চিকিৎসায় ওদের শ্রদ্ধা নাই। এই কথাটা এমনিভাবে প্রকারান্তরে তাহাকে জানাইয়া দেওয়া হইতেছে, কিন্তু চিকিৎসার আর কোনো ব্যবস্থাও তো নাই। ভালো হোক মন্দ হোক তাকে ছাটিয়া ফেলার মধ্যে যুক্তি আছে কোনখানে? আমার ওষুধ খায় না বলিয়া যামিনী নিজে চিকিৎসা করিতে রাজি নয়। ওরা মারিয়া ফেলিতে চায় নাকি সেনদিদিকে? তাই বা কেন চাহিবে? তাছাড়া যামিনীর এই লজ্জাকর পাগলামিতে গোপাল এভাবে সাহায্য করিতেছে কেন? তার স্বার্থ কি? ব্যাপার যত রহস্যময়ই হোক, শশী একা সেনদিদির 3টি জমের সঙ্গে লড়াই করিতে লাগিল। যামিনীকে সে জিজ্ঞাসা করে, বড় গোল শিশির ওষুধ কি হলো ঠাকুরদা? যামিনী বলে, 3 দাগ ছিল না, খাইয়ে দিয়েছি। কি যে সব ওষুধ তোমার শশী, সব ওষুধ মনে হয় মদ নয় সিরাপের গন্ধ। শশী সব হয়ে বলে, খাইয়ে দিয়েছেন? গোল শিশির ওষুধটা খাইয়ে দিয়েছেন? তা দিলাম বই কি, ছটপট করছিল দেখে ভাবলাম তোমার রোগী তোমার ওষুধ দিই খাইয়ে। শশী রাগ করিয়া বলে, রোগী আমার নয় ঠাকুরদা, আমি চললাম, আপনার যা খুশি করুন। সে একরকম চলিয়াই আসে। বাড়ির বাহিরে গিয়া গতি শ্লথ করিয়া দাঁড়ায়। মনে পড়ে সেনদিদির ভীরু কাতর চাহনি, একান্ত নির্ভরতা। শশী আবার ফিরিয়া যায়, বলে, ওটা যে গুটি পাকবার ওষুধ, 7 দিন আগে ও ওষুধটা দিয়েছিলাম, আপনি জানতেন না? যামিনীর মুখ কয়েকদিনে সম্ভবত দুশ্চিন্তাতেই শুকাইয়া পাংশু হইয়া গিয়াছিল। সে চোখ মিটমিট করিয়া বলে, আমি কবিরাজ মানুষ, তোমাদের ওষুধের আমি কি জানবো ভাই, আমি তো কিছুই জানি না। জানেন না তো আমায় না বলে ওষুধ খাওয়ালেন কেন? আপনি মারবেন ঠাকুরদা সেনদিদিকে, গুটি পাকছে, এখন আপনি খাইয়ে দিলেন গুটি বসানোর ওষুধ। যামিনী কথা কয় না। শশী একটু নরম হইয়া বলে, বড় অন্যায় করেছেন ঠাকুরদা, আর যেন এরকম করবেন না কখনো। যামিনী বলে, আমার একটা ওষুধ খাইয়ে দেবে শশী, তাড়াতাড়ি যাতে গুটি পাকে। শশী তৎক্ষণাৎ সন্দিগ্ধ হইয়া বলে, খাইয়েছেন নাকি কিছু আপনার ওষুধ? না, আমার ওষুধ খায় না। তার মানে চেষ্টা করেছিলেন খাওয়াবার? উদ্ভ্রান্ত যামিনী এবার খেপিয়া যায়, যদি করে থাকি, হ্যাঁ শশী, যদি করেই থাকি, তোমারও সব মদ আর সিরাপে আমি বিশ্বাস করি না বাবু। চিকিৎসা হচ্ছে, এই যদি তোমার বসন্তের চিকিৎসা হয়, পুঁথিপত্র খালে ভাসিয়ে ঘরের ছেলে ঘরে গিয়ে বসুকে যাও। বলিতে বলিতে যামিনী সাহস হারায়, তবু মরিয়ার মতো বলে, তুমি আর এসো না। মাথা শশীও ঠিক রাখতে পারে না। গোড়া থেকে আপনি যা সব কাণ্ড করছেন ঠাকুরদা, পুলিশ ডাকলে আপনার 10 বছর জেল হয়। যামিনী বিবর্ণ মুখে বলে, কি করলাম আমি? চিকিৎসা হচ্ছে তোমার, আমি তো একটা বড়িও খাওয়াইনি আমার। শশী আর কথা কাটাকাটি করে না। এ পাগলের সঙ্গে ঝগড়া করিয়া লাভ কি? এ কি কলহের সময় ঠাকুরদা? কলহ কে করছে বাবু? জ্ঞান হইলে যামিনী কবিরাজের বউ বলে, ঘরে কে? শশী? কার সঙ্গে কথা কইছ? চোখে সে দেখিতে পায় না, চোখ দুটি বন্ধ হইয়া গিয়াছে। যামিনী ঘরে আসিয়াছে শুনিলে উতলা হইয়া ওঠে। ওকে যেতে বলো শশী, ও যেতে বলো ওকে, আমাকে ও বিষ খাইয়ে মারবে। যাও না তুমি, এ ঘর থেকে চলে যাও না। যামিনী চলিয়া গেলে বলে, বাঁচব তো শশী? বাঁচবে বই কি। সেনদিদি খুশি হয়, খানিকক্ষণ চুপ করিয়া পড়িয়া থাকে। শশী কি জানে না কি অসহ্য তাহার যাতনা? সেনদিদির সহ্য শক্তি দেখিয়া বিস্ময় মানে শশী। নালিশ নাই, কাতরানি নাই, মাঝে মাঝে শুধু জিজ্ঞাসা করে বাঁচিবে কিনা। সেনদিদি বলে, এত ঘাটাঘাটি করছো, তোমার তো ভয় নেই বাবা?
কিসের ভয়? 6 মাস আগে টিকে নিয়েছি। তখন সেনদিদি বলে, ধরতে গেলে তুমি তো আমার ছেলেই। পেটের ছেলের চেয়ে তোমাকে বেশি ভালোবাসি শশী। কথাটা শশীকে বিচলিত করিয়া দেয়। সেনদিদি যে তাকে ভালোবাসে তা সে জানে 12 বছর বয়স হইতে। কথাটা বলিবার ভঙ্গি তাহাকে অভিভূত করিয়া রাখে। কেমন একটা বালকত্বের অনুভূতি হয় এক অসুস্থা গ্রাম্য নারীর আবেগপূর্ণ কথায়। পেটের ছেলের চেয়ে ভালোবাসে, এ কথার অর্থ কি? সেনদিদির তো ছেলে মেয়ে হয় নাই কখনো। একদিন সেনদিদির শিয়রে সারা রাত জাগিয়া ভোরবেলা বাড়ি ফেরার সময় বাড়ির সামনে শিউলি গাছটার তলায় মতিকে শশী ফুল কুড়াইতে দেখিল। শশী যায় না বলিয়া মতি বুঝি ব্যাপার বুঝিতে আসিয়াছে। শিউলি গাছটা ঝাঁকিয়া ফুল ঝরাইয়া দিয়া শশী জিজ্ঞাসা করিল, তুই কবে টিকে নিয়েছিলি রে মতি? টিকে নিইনি তো। নিসনি কেন? টিকে নিতে কি হয়েছিল? দাঁড়া, আজ তোদের বাড়ি শুদ্ধ সকলকে টিকে দিয়ে আসব। পাড়ায় বসন্ত হয়েছে, খবর রাখিস? মতি অবিশ্বাসের হাসি হাসিয়া বলিল, টিকে নিলে কি হবে? মা সেতুলার কৃপা হবার হলে হবেই গো ছোট বাবু, হবেই। তোর মাথা হবে। শিশিরে এক পশলা বৃষ্টির মতো চারিদিক ভিজিয়া আছে। মতির বিবর্ণ পাড় শাড়ি আধভেজা কাপড়ের মতো কোমল দেখাইতেছিল। শশীর মনে হয় শাড়ির নমনীয় স্পর্শে মতি ভারী আরাম পাইতেছে। সকালবেলা রাত জাগা চোখে মতিকে যেন তার বয়সের চেয়ে অনেক বড় মনে হইতে লাগিল। ওকে দেখিতে দেখিতে সকালবেলা বিড়ি টানার আলস্য আরো মিষ্টি লাগিল শশীর। মতি বলিতেছিল, বউ বলে আপনি সাহেব মানুষ, ঠাকুর দেবতা মানেন না। সত্যি ছোট বাবু? না, সত্যি নয়, ঠাকুর দেবতা খুব মানি। শুনিয়া মতি যেন স্বস্তি পাইল। বউ আপনার নামে যা তা বলে। হ্যাঁ, কি বলে? মতি মুস্কাইয়া হাসিল। কত কি বলে। শশী হাসিয়া বলিল, তুইও তো বলিস মতি। পরাণের বউ হয়তো তোর কাছ থেকেই বলতে শিখেছে। মতির মুখ শুকাইয়া গেল। আমি আপনার নামে বলি? আমি যদি আপনার নামে কিছু বলে থাকি আমার যেন ওলা উঠা হয়। হয় হয় হয়, 3 সত্যি করলাম, ভগবান শুনো। শশী অবাক হইয়া বলিল, তুই তো আচ্ছা রে মতি, সকালবেলা ফুল তুলতে তুলতে ওলা ওঠার নাম করছিস। মতি এবার রাগ করিয়া বলিল, আমার যেন হয়। রোদ উঠিলে মতি বাড়ি গেল। শশী ভাবিল, এমন গেঁয়ো স্বভাব, দেখতে তো গেঁয়ো নয়। আর মতি ভাবিল, শেষের দিকে ছোটবাবু আমাকে কি করে দেখছিল, আমাকে দেখতে দেখতে কি ভাবছিল ছোটবাবু। হারু ঘোষের বাড়ির সামনে বেগুন গাছগুলি এমন সতেজ, গাছে কয়েকটা কচি কচি বেগুনও ধরিয়াছে। বড় ঘরের পাশ দিয়া পিছনের মাঠে তাকাইলে অনেক দূরে কুয়াশা দেখা যায়। দূরত্বই যেন ধোঁয়াটে হইয়া আসে। কুয়াশা মিছে। মতি তৃপ্তি বোধ করে। সকালবেলার সোনালি রোদে তাহার চোখের সীমানায় গ্রামখানি দেখিতে অপূর্ব হইয়া উঠিয়াছে বলিয়া নয়, প্রকৃতিকে, তাদের এই গ্রামের প্রকৃতিকে মতি এত বেশি করিয়া চেনে যে আকাশের রামধনু ছাড়া তাহার চোখ, তাহার মন কোথাও রং খুঁজিয়া পায় না। নাকের সামনে কচি কিশলয়ের মৃদু হিন্দোল কোন কাঁচা মনকে দোল দেয় কে জানে, মতির মনকে দেয় না। সর্বাঙ্গের শুভ্রতায় তাল গাছের রহস্যময় ছায়া মাখিয়া মাখিয়া তালপুকুরের গভীর কালো জলে হাঁস সাঁতার দেয়। তাদের গায়ে ঠেকিয়া লাল ও সাদা শাপলাগুলি জলে ডুবিয়া ভাসিয়া ওঠে। চারিদিকের তীর ভরিয়া কলমি শাকের ফুলগুলি বাতাসে যেন কেমন করিতে থাকে। আকাশে ভাসে উজ্জ্বল সাদা মেঘ আর বন্য কপতের ঝাঁক। শালিক পাখি উড়িবার সময় হঠাৎ শেষ দেয়। অল্প দূরে কতৌরা পাখির পাঠশালা বসে। বাতাসে থাকে কত ফুল, কত মাটি, কত ডোবার মেশানো গন্ধ। মতি কিছু দেখে না, কিছু শোনে না, কিছু শোকে না। তালপুকুরের নির্জনতাকে এসে শুধু ভোগ করে গায়ে জড়ানো আঁচলটি কোমরে বাঁধিয়া। গা উদলা করিয়া দেওয়াতেও কেহ যে তাহাকে দেখিতে পাইতেছে না, ইহাতে মতির ভারী মজা লাগে। সংসারের কাজ না করিলে কুসুম তাহাকে বকে। তালপুকুরের ধারে কাঁচ ফাঁকি দেওয়া আলস্যটুকু মতি ভোগ করে ভবিষ্যতের চিন্তা করিতে করিতে।
সুদেবকে মনে মনে মরিবার আশীর্বাদ করিয়া আরম্ভ না করিলে ভবিষ্যতের ভাবনাটা তাহার যেন ভালো খোলে না। মতির ভারী ইচ্ছা বড়লোকের বাড়িতে শশীর মতো বরের সঙ্গে বিবাহ হয়। কাজ নাই, বকুনি নাই, কলহ নাই, নোংরামি নাই, বাড়ির সকলে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মিষ্টি মিষ্টি কথা বলে, হাসে, তাস পাশা খেলে, কলের গান বাজায়, আর আর বাড়ির বউকে খালি আদর করে। চিবুক ধরিয়া তাহার লজ্জিত মুখখানি তুলিয়া বলে, লক্ষ্মী বউ, সোনা বউ, এমন না হলে বউ। বলে বাড়ি আলো হলো। স্বপ্ন মতির অফুরন্ত। মস্ত একটি ঘরের এক কোণে সে বসিয়া আছে। সর্বাঙ্গে তাহার ঝলমলে গহনা, পরনে ঝকঝকে শাড়ি, ঘোমটার মধ্যে চন্দন চর্চিত মতির মুখখানি কি রাঙা লজ্জায় আনন্দে। সে ছোট ছোট নিঃশ্বাস ফেলিতেছে আর শুনিতেছে ঘরের বাহিরে বড়লোকের বাড়ির প্রকাণ্ড সংসারের কলরব। শশীর বোনের মতো পাড়ার কে যেন একটি মেয়ে মতির সঙ্গে ভাব করিয়া গেল। যামিনী কবিরাজের বউয়ের মতো সুন্দরী একটি মহিলা। মতির বোধ হয় সে ননদী হইবে। পানের বাটা সামনে দিয়া বলিল, পান সাজো বউ, ও সোনা বউ, পান সাজো। তারপর কে বলিল, বৌমাকে খেতে দে তোরা কেউ একজন। যেই বলুক, তালপুকুরের ধারে প্রকৃতির মহোৎসব হইতে বাড়ি ফেরার সময় মতি আবার তীব্রভাবে ইচ্ছা করে সুদেব বেটা মরিয়া যাক। কুসুমের সঙ্গে আজকাল প্রায়ই ঝগড়া বাঁধে মতির। সকলের অগোচরে মতিকে কুসুম শশীর কথা তুলিয়া অন্যায় পরিহাস করিতে আরম্ভ করিয়াছে। বলে, শরীর খারাপ লাগছে মতি, তাই চুপ করে রয়েছিস? আহা ষাট, ছোটবাবুকে ডাকবো, পরীক্ষা করে ওষুধ দেবে। মতি বলে, কেন লাগতে এলি বউ, তোর আমি কি করেছি? কুসুম বলে, চোখ ছলছল করছে, দেখলে ছোটবাবুর বুক ফেটে যাবে। মতি বলে, জমির অরুচি, মর, তুই মর। কুসুম তবু বলে, জানিস লো মতি, রাতে তোর কথা ভেবে ছোটবাবুর ঘুম হয় না। বসে বসে মালা জপ করে, মতি মতি মতি। সুদেবের সঙ্গে তোর নেকে হয়ে গেলে ছোটবাবু তালপুকুরে ডুবে আত্মহত্যা করবে। তুই তালপুকুরে ডুবে মর, মরে শাকচুন্নি হয়ে থাক। মতি স্থান ত্যাগ করিতে চায়। কুসুমের সঙ্গে সে কথায় পারবে কেন? কুসুম তাহাকে রেহাই দেয় না। খপ করিয়া মতির হাতটা সে ধরিয়া ফেলে। মুখের কাছে মুখ লইয়া গিয়া অপলক চোখের তারা স্থির রাখিয়া কথাগুলিকে দাঁতে কাটিয়া কাটিয়া বলে, লজ্জা নেই তোর? এত বড় ধেড়ে মেয়ে তুই, লজ্জা নেই তোর? পেটে ভাত জোটে না, গয়লার মুখ্য মেয়ে তুই। ছোটবাবুর তুলনায় তুই ছোট লোক ছাড়া কি? অত তোর পাকামি কিসের? অমনি করিস বলেই তো বিরক্ত হয়ে ছোটবাবু আর আসে না। তারপর মতি কুসুমের হাত দেয় কামড়াইয়া। তাহাকে ছাড়িয়া দিয়া দংশিত হাতখানা ঘুরাইয়া ফিরাইয়া কুসুম দাঁতের দাগগুলি ভালো করিয়া দেখে। কামড়ালি? আমাকে তুই কামড়ালি? দাঁড়া, তোর আমি কি করি দেখ। কি করিবে? কুসুম তাহার কি করিবে? বুক দুরু দুরু করে মতির। ছোটবাবুকে যদি বলিয়া দেয়? মতির মনে হয় সে কুসুমের হাত কামড়াইয়া দিয়াছে শুনিলে ছোটবাবু ভয়ানক রাগ করিবে। খানিক পরেই সে কুসুমের আশেপাশে ঘোরাফেরা আরম্ভ করিয়া দেয়। এক সময় সাহস করিয়া বলে, লেগেছে বউ, দেখি। কুসুমের ক্ষমা নাই। সে ভেঙাইয়া বলে, লেগেছে বউ, কামড় দিয়ে ন্যাকামি করতে এলেন। মতি দাওয়ায় আসিয়া খুঁটি ধরিয়া দাঁড়ায়, ভাবে বউ কি ভীষণ মেয়ে, ও ঠিক বলে দেবে। পিসির ঘরে খোলা দরজা দিয়ে পিসিকে দেখা যায়। পিসির আজকাল কথা বন্ধ হইয়া গিয়াছে। কথা বলিতে গেলে গলায় ফ্যাস ফ্যাস আওয়াজ হয় মাত্র, কিছুই সে বলিতে পারে না। মতিকে দেখিয়া সে হাতের ইশারায় তাহাকে কাছে ডাকে। মাথা উঁচু করিয়া বারবার ব্যাকুলভাবে মুখের ফাঁকে আঙুল ঢুকাইয়া পিপাসা জানায়। দেখিতে পাইয়াও মতি কিন্তু অনেকক্ষণ নড়ে না। বলে, যাই গো যাই, অত ব্যস্ত কেন? মোক্ষদা জিজ্ঞাসা করে, কে ডাকলো রে মতি? পিসি, জল খাবে। এবার কার্তিক মাসে পূজা। সেনদিদির সর্বাঙ্গে ব্রণগুলি পাকিয়া উঠিতে উঠিতে
গ্রামের পূজার উৎসব শুরু হইয়া গেল। উৎসব সহজ নয়। গ্রামের জমিদার শীতলবাবুর বাড়ি 3 দিন যাত্রা, পুতুল নাচ, বাজি পোড়ানো, 7 গাঁ মেলা। পূজা তো আছেই। গ্রামবাসীর ঝিমানো জীবন প্রবাহে হঠাৎ প্রবল উত্তেজনার সঞ্চার হইয়াছে। কেবল শশী এবার সেনদিদিকে লইয়া বড় ব্যস্ত। যাত্রা আরম্ভ হয় সপ্তমীর রাত্রে। যাত্রার দল তার আগেই গ্রামে আসিয়া হাজির হইয়া যায়। বায়না দিবার সময় শীতলবাবু অধিকারীকে বলিয়া দেন, দল নিয়ে 2-1 দিন আগেই আসবে বাপু। এক রাত্রে বেশ করে ঘুমিয়ে রাস্তার কষ্ট দূর করে অভিনয় করবে। এবার যে দলকে বায়না দেওয়া হইয়াছিল সে দল এ অঞ্চলের নয়। বিনোদিনী অপেরা পার্টি। বিনোদিনী অপেরা পার্টির আদি আস্তানা খাস কলিকাতায়। বাজিতপুরের মথুরা সাহার ব্যবসা উপলক্ষে কলিকাতা যাওয়া আসা আছে। কিছুদিন আগে ছেলের বিবাহে এই দলটি সে কলিকাতা হইতে ভাড়া করিয়া আনিয়াছিল। লোকমুখে দলের প্রশংসা শুনিয়া শীতলবাবু সেই সময়ে বায়না দিয়া রাখিয়াছিলেন। কাল বিকেলে বিনোদিনী অপেরা পার্টি আসিয়া পৌঁছিয়াছে। মস্ত দল, সঙ্গে অনেকগুলি বড় বড় কাঠের বাক্স। দেখিয়া গ্রামের লোক খুশি হইয়াছে। দলের অধিকারী বিএ ফেল, তবে দলে তাহার 2 জন বিএ পাস অভিনেতা আছে শোনা অবধি। সকলে উত্তেজিত হইয়া উঠিয়াছে। থিয়েটার? হ্যাঁ, যাত্রা। অপেরা পার্টি নাম যে। তা ভালোই হলো, যাত্রাই ভালো। 7 গাঁর কাছারি বাড়িটা সাফ করিয়া যাত্রাওয়ালাদের থাকিতে দেওয়া হইয়াছিল। দলের সকলের মশারি নাই, কুমুদের আছে। রাত্রে তার ঘুম মন্দ হয় নাই। সকালে উঠিয়া সে শশীর সঙ্গে দেখা করিতে আসিল। শশী অবাক হইয়া বলিল, তুই কুমুদ? কুমুদ হাসিয়া বলিল, না রে, আমি প্রবীর। শশী বুঝিতে পারে না। প্রবীর কি? প্রবীর? গ্রামে বিনোদিনী অপেরা পার্টি এলো, চারিদিকে হইচই পড়ে গেছে, খবর পাসনি? তুই যাত্রা দলের সঙ্গে এসেছিস কুমুদ? তুই যাত্রা করিস? কথাটা বিশ্বাস করিতে এত বিস্ময় বোধ হয়। কুমুদ বদলাইয়া গিয়াছে। মুখে আর সে জ্যোতি নাই, চুলে সেই অন্যমনস্ক বিদ্রোহ নাই। এত সকালেও কুমুদ কিছু প্রসাধন করিয়া তবে দেখা করিতে আসিয়াছে। তবু যতই বদলাক, এ তো সেই কুমুদ। মানে বই না দেখিয়া যে একদিন তাহাকে ক্লাসের কাব্য সঞ্চয়নে শেলির দুর্বোধ্য কবিতা বুঝাইয়া দিয়াছিল, মোনালিসার হাসির ব্যাখ্যা করিয়াছিল। কুমুদ বলিল, করি বই কি যাত্রা, প্রবীর সাজি, লক্ষণ সাজি, চন্দ্রকেতু সাজি, আরো কত কি সাজি। গলা ফাটাইয়া পার্ট বলি, 7টা মেডেল পেয়েছি। শশী অবাক হইয়া বলিল, আয় ঘরে আয়, বসে সব বলবি চল। কুমুদকে শশী তাহার ঘরে লইয়া গেল। ঘরে গিয়া আর একবার বলিল, একদিন পরে তুই এলি কুমুদ, এতকাল পরে তোর সঙ্গে দেখা হলো, কি আশ্চর্য। তাহার বিছানায় বসিয়া ঘরের চারিদিকে চাহিতে চাহিতে কুমুদ বলিল, এতে আশ্চর্যের কি আছে? 3 বছর ধরে বাংলাদেশের কত গ্রামে ঘুরেছি তার ঠিক নেই, এবার তোদের গ্রামে এলাম। যাত্রার দলে ঢুকলি কেন? সে এক ইতিহাস শশী। বাড়ি থেকে দিলে খেদিয়ে, নিলাম চাকরি, চাকরি থেকেও দিল খেদিয়ে। একদিন অন্তর আপিস গেলে কে রাখবে? ঘুরতে ঘুরতে বহরমপুরে বিনোদিনী অপেরা পার্টির যাত্রা শুনে অধিকারীর সঙ্গে ভাব জমালাম। অধিকারী লোক ভালো রে শশী। পরীক্ষা করে 17 টাকা মাইনে দিয়ে দলে নিলে। 2-4টে সেনাপতির পার্ট করে গলা খুলল। খুব আবেগ ভরে চেঁচাতে শিখলাম। 1 বছরের মধ্যে মেইন অ্যাক্টর। 80 টাকা মাইনে দেয়। মাসে 8টার বেশি পালা হলে পালা পিছু 5 টাকা করে বোনাস। দলে আমার খাতির কত? কুমুদ হাসিল, গ্র্যান্ড সাকসেস। হ্যাঁ, শশীও হাসিল। তুই শেষে যাত্রা করবি এ কথা ভাবতেও পারতাম না কুমুদ। আমিও কি ভাবতে পারতাম? তখন আকস্মিক কথার অনটনে শশী বলিল, আজ তুই এখানে খাবি ভাই, সারাদিন থাকবি। কুমুদ বলিল, বেশ। মনে মনে শশী ভারী খুশি হইয়াছিল।
এতকাল পরে কুমুদের সঙ্গে দেখা হইয়াছে, শুধু এই জন্যে নয়, কুমুদ নামিয়ে আসিয়াছে বলিয়া। কুমুদের সেই অন্যমনস্ক সরল ঔদ্ধত্য নাই। নিজেকে সংসারের আর সকলের চেয়ে স্বতন্ত্র, সকলের চেয়ে বড় মনে করিতে সে ভুলিয়া গিয়াছে। এটুকু শশী প্রথম হইতেই টের পাইতেছিল। কুমুদের কাছে নিজেকে তাহার চিরদিন ছোট মনে হইয়াছে, তুচ্ছ মনে হইয়াছে। কুমুদের অন্যায়ের ইতিহাসগুলি শুনিয়া পর্যন্ত ঈর্ষার সঙ্গে তাহার মনে হইয়াছে এত সাহস, এত মনের জোর, এতখানি তেজ তাহার নাই। এরকম অসাধারণ ব্যক্তিত্বের অভাবে জীবনটাই বৃথা গেল তাহার। আজ কুমুদের মৃদু অস্বস্তি, চেষ্টা করা সাহস ব্যবহার এবং একেবারে যাত্রার দলের অধঃপতন তাহাকে যেন শশীর চেয়েও নিচে নামাইয়া দিয়াছে। বন্ধুকে আর শশীর গুরুজন মনে হইতেছে না। কুমুদ বলিল, তোর ঘরখানা বেশ সাজানো, গ্রামে থেকে গেও বনে যাসনি দেখছি। সে আবার একটু হাসিল। তাহার পূর্বের হাসির সঙ্গে তুলনা করিয়া এ হাসিকে শশীর মনে হইল ভীরু অপরাধী হাসি। কতকাল ধরে কারো বাড়িতে ঢুকিনি জানিস শশী, 4 বছর। পারিবারিক আবহাওয়াটা মুগ্ধ করে দিচ্ছে। বিয়ে করেছিস? না। করিসনি? তোর ঘর দেখে মনে হচ্ছিল বউ আছে। ঘর কে গুছিয়েছে রে? বোন? উঠোনে যাকে দেখলাম ও তো বোন নয়, ভাগ্নি, পিসির মেয়ের মেয়ে। বোন একটা আছে, ছোট, 8 বছর বয়স। গোছানোর বদলে বরং নোংরাই করে দিয়ে যায়। আমার খাটের তলাটা হলো ওর খেলাঘর। তাকিয়ে দেখ, পুতুলেরা সারি সারি ঘুমোচ্ছে। এইবার ঘুম ভাঙবে। খুকির আসবার সময় হলো। একটু চেষ্টা করে ভাব জামাস, ভারী চালাক মেয়ে, ভারী বুদ্ধি। পড়াচ্ছি কিনা আমি জানি, চটপট শিখছে। সামনের বছর স্কুলে ভর্তি করে দেব। শশী চিন্তিত হইয়া মাথা নাড়ে। দেব বলছি, হবে কিনা ভগবান জানেন। বাবার এসব পছন্দ নয়। হয়তো বলবেন ছেলে লেখাপড়া শিখে হয়েছে অবাধ্য, মেয়ে কি হবেন ঠিক কি? স্কুলে টুলে দিয়ে কাজ নেই বাপ, শেখা না, বাড়িতেই শেখা। কুমুদ শশীর মুখের ভাব লক্ষ্য করিতেছিল। বলিল, বুঝিয়ে দিস, আজকাল মেয়েদের স্কুলে না দিলে চলে না। বুঝিয়ে? বাবাকে? বাবা শেখলে মানুষ। কথা বদলাইয়া বলিল, ঘর কে গোছায় বলছিলে? লোকের অভাব কি হলো বাংলাদেশে? একজন রোজগার করে 10 জনে খায়। ঘর গোছাবার লোকেরও অভাব নেই। তবে বন্ধুকে শশীর চোখ ঠারিল। নিজের ঘর আমি নিজেই গোছাই। শশীকে যামিনী কবিরাজের বউয়ের কাছে যাইতে হইবে। এ কর্তব্য অবহেলা করিবার উপায় ছিল না। বন্ধুকে খইয়ের মোয়া আর চন্দ্রপুলি খাওয়াইয়া শশী বিদায় লইল। গ্রামে পর্দা প্রথা শিথিল, কিন্তু গ্রামেরই চেনা মানুষের জন্য। শশীর বাড়ির মেয়েরা সকালবেলা অন্তপুরে পাক খায়। কুমুদ উৎসুক দৃষ্টিতে খোলা দরজা দিয়া প্রকাণ্ড সংসারটির গতিবিধি যতটা পারে দেখিতেছিল। খানিক পরে ছোট একটি ছেলে আসিয়া দরজাটা ভেজাইয়া দিয়া গেল। কুমুদ আহত হইয়া ভাবিল, আমি তো ওদের দেখিনি, ওদের কাজ দেখছিলাম যে আমি। সকলে মিলে কি রচনা করছে তাই দেখছিলাম। জামাটি গায়ে দিয়া কুমুদ বেড়াইতে বাহির হইয়া গেল। একটা পরিবারের গোপন মর্ম স্পন্দন দেখিয়া ফেলার অপরাধ একা একা অন্তপুরের একটা ঘরে বসিয়া সহ্য করা কঠিন। বাড়ির পিছনে তালবনের উপাসে উঁচু মাটির টিলাটির দিক। সে সেই দিকে চলিতে আরম্ভ করিল। জীবনে সে যত পুণ্য অর্জন করিয়াছে তার পাপের হিসাবটা আজ এখানকার মতো ধরিয়া তালবনের গভীর নির্জনতায় হঠাৎ তাহার পুরস্কার কে দিল? মানুষের বুদ্ধিতে তাহার বিশ্লেষণ নাই। হয়তো শশীর বাড়ির মেয়েরা অকারণে তাহাকে যে লাঞ্ছনা দিয়াছিল, জীবনের নিরপেক্ষ দেবতা ভোরের বাতাস, পাখির কলরব আর ঋজু তালগাছগুলির প্রহরায় রক্ষিত যুগান্তরের পুরাতন নিভৃত শান্তির উপলক্ষে ক্ষতিপূরণ করিলেন। এত সহজে সেন্টিমেন্টাল করিয়া দিতে পারে একটি সুখী পরিবারের অন্তপুর ছাড়া পৃথিবীতে এমন স্থান যে আছে, কুমুদ তাহা জানিত না। এত কি কুমুদ জানিত যে এই অহেতুকী আনন্দ তাহার মৃত্যুরই শেষ ভূমিকা? তালপুকুরের ধারে পৌঁছাইয়া হঠাৎ তাহার মনে হইল কি একটা রবারের মতো নরম জিনিসে পা পড়িয়াছে।
চোখের পলকে হলুদ রঙের নরম জিনিসটার মুখ মাটি হইতে উঠিয়া আসিয়া তাহার হাঁটুর কাছে কামড়াইয়া ধরিল। লেজের দিকটা জড়াইয়া গেল তাহার পায়ে। কুমুদ জীবনে কত পাপ করিয়াছে, পরিমাণ তার কম নয়। অল্প একটু পুণ্যের কয়েক মিনিট ব্যাপী অসাধারণ পুরস্কারের পর এই তাহার শাস্তি। ঘাড় ধরিয়া সাপের মাথাটা কুমুদ হাঁটু হইতে ছিনাইয়া লইল। সাপ, সাপ শুনিয়া আগে আসিল মতি। ভিজা শরীরে শুকনো কাপড়টা কোনো মতে জড়াইয়া, কুসুম ওভাবে ছুটিতে পারে না, তাহার আসিতে দেরি হইল। সাপ দেখিয়া মতি বলিল, ও তো ঢোঁড়া সাপ, জলে থাকে, ওর বিষ নেই। কুমুদের মৃত্যু ভয় প্রবল। কুসুম আসিয়া সায় না দেওয়া পর্যন্ত মতির কথা সে বিশ্বাস করিল না। বিশ্বাস করিয়াও হাঁটুর উপরে রুমাল দিয়া সজোরে বাঁধিয়া সন্দিগ্ধভাবে বলিল, শশীকে একবার ডেকে আনো খুকি, দেখুক, যদি বিষ থাকে। চেনো তো শশীকে, তোমাদের পাড়াতেই থাকে, ডাক্তার। কুসুম মুচকিয়া হাসিয়া বলিল, জালো খুকি, ছোটবাবুকে ডেকে আন। তাহার হাসিটা কুমুদের ভালো লাগিল না। ছোটবাবুর কে হন? খানিক পরে কুসুমের এ কথার জবাবে সেই সংক্ষেপে শুধু বলিল, কেউ না, বন্ধু। ছোটবাবু আমাদের বলতে গেলে একরকম আপনার লোক, দুবেলা আসেন। এ কথা শুনিয়াও কুসুমকে হঠাৎ আত্মীয়া জ্ঞান করিয়া বসিবার মতো মনের অবস্থা কুসুমের ছিল না। সে বলিল, ঢোড়া সাপের বিষ থাকে না কেন? সব সাপের কি বিষ থাকে? ঢোড়া হলো জলের সাপ, আমায় একবার কামড়েছিল, হয়তো ওই সাপটাই হবে। একদিন খুব ভোরেই এই পুকুরে নাইছি, বেড়াতে বেড়াতে ছোটবাবু এসে পুকুর পাড়ে দাঁড়িয়ে গল্প করতে লাগলে, এমনি সময়ে সাপটা এইখানে কামড়ে দিল। কুসুম তাহার লিভারটা দেখাইয়া দিল। তাহার বোধহয় ধারণা ছিল মানুষের হৃদয়ের অবস্থানটা এইখানে। ছোটবাবুকে বললাম, সাপে কামড়েছে ছোটবাবু। শুনে ছোটবাবুর মুখ যা হয়ে গেল। কি হয়ে গেল? কুমুদ কৌতূহল বোধ করিতেছিল। শুকিয়ে গেল, ছাইবর্ণ হয়ে গেল। সাপের কামড়ে তোমার কিছু হলো না? কুমুদ তুমি বলায় কুসুম রাগ করিয়া বলিল, কথা বলতে সেখানে দেখছি তুমি ভদ্রলোক তো। তারপর দুজনেই দমিয়া যাওয়ায় আর কথা হইল না। তালগাছগুলি নিঃশব্দে দাঁড়াইয়া রহিল। একটা মাছরাঙা ঝুপ করিয়া তাল পুকুরে আছড়াইয়া পড়িল। দুপুরবেলাটা বন্ধুর সঙ্গে গল্প করিয়া কাটাইয়া বেলা পড়িয়া আসিলে কুমুদ বিদায় গ্রহণ করিল। সকাল সকাল পালা শুরু হবে, যাবি তো শশী? যাব বই কি, নিশ্চয় যাব। হারুর বাড়ির পিছনে 7 গা পর্যন্ত বিস্তারিত ধানের ক্ষেত। তালপুকুরের ধার হইয়া ক্ষেতের আল দিয়া কুমুদ 7 গাঁর কাছারি বাড়ি পৌঁছিল। তালপুকুরে সে মতিকে দেখিবার আশা করিতেছিল, কিন্তু যাত্রা শুনিতে যাওয়ার আয়োজনে ব্যস্ত মতির পুকুরে আসিবার সময় ছিল না। কুসুম রাঁধিতেছিল, সন্ধ্যার আগেই খাওয়ার পাট চুকিয়া যাওয়া চাই। মতি বিনা বাক্য ব্যয়ে তাহার সমস্ত হুকুম পালন করিয়া যাইতেছিল। পরাণ সব বিষয়ে উদাসীন। সন্ধ্যার আবির্ভাবে তাহার বোন আর বউ যত ব্যস্ত হইয়া ওঠে, সে যেন ততই ঝিমাইয়া যায়। রান্নাঘরে বসিয়া কুসুমের সঙ্গে সে প্রথম একটু গল্প জমাইবার চেষ্টা করিয়াছিল। গল্প করিবার সময় না থাকায় কুসুম তাহাতে আমল দেয় নাই। দাওয়ায় বসে হুকা টানোগে না বাপু, মেয়ে মানুষের আসল ধরা পুরুষকে আমি 2 চোখে দেখতে পারি না। কুসুমের ভৎসনায় চিরকাল পরাণের খারাপ লাগে, তবে স্পষ্ট খারাপ লাগার ভাবটা এত অল্প সময়ের মধ্যে মনের একটা উদাস বৈরাগ্য ও দেহের এতটা ঝিমানো আলস্যে পরিণত হইয়া যায় যে রাগিবার অবসর প্রায়ই সে পায় না। মাঝে মাঝে কুসুমকে তাহার ভারী ছেলে মানুষ মনে হয়। 14 বছর বয়সে তার বউ হইয়া এতকাল কুসুমের শরীরটাই যেন বড় হইয়াছে, মনের বয়স বাড়ে নাই। মোক্ষদাকে একখানা ফর্সা কাপড় পরিতে দেখিয়া পরাণ জিজ্ঞাসা করে, তুমিও যাবে নাকি মা যাত্রা শুনতে? না, আমার আবার যাত্রা কি? জোর করিয়া ধরিলে মোক্ষদা যাইতে রাজি আছে, কিন্তু এরা কেউ যাইতে বলিবেও না। আগে হইতেই মোক্ষদা তাহা জানে, তাই সাতরাদের বুড়ি পিসির সঙ্গে সে আগেই ঠিক করিয়া রাখিয়াছিল তারা দুজনে যাত্রা শুনিতে যাইবে। বাড়ি আসিয়া মোক্ষদা তাহা হইলে বলিতে পারিবে
যাত্রা শুনিবার শখ তাহার একটুও ছিল না। কি করিবে, আর একজন টানিয়া লইয়া গেল, জোর করিয়া টানিয়া লইয়া গেল। পরাণ বলে, ফর্সা কাপড় পরে তবে তুমি কোথা যাচ্ছ? সাঁতরাদের বাড়ি যাও বাবা, যদুর পিসি একবার ডেকেছে। কুসুম ঝাঁ করিয়া সামনে আসিয়া পড়ে। কাল যেও মা, কাল যেও, আমরা এখন বেরোবো, তুমি চলে সাঁতরাদের বাড়ি। বাড়ি তাহলে থাকবে কে? মোক্ষদা তার কে জানে, যার খুশি থাক। তোমরা যাবে যাত্রা শুনতে, বাড়ির ব্যবস্থা তোমরাই করোগে বাছা, আমি তার কি জানি। আমি বুড়ো মানুষ, সব ব্যাপারে আমাকে টানো কেন? আমি আছি নিজের শতেক জ্বালায়। কুসুম রাগিয়া বলে, জ্বালা বাপু সংসারে সবারই আছে, ঘরে বসে চললেই হয়, এমন শত্রুতা করা কেন? আগেই জানি শেষকালেতে ফ্যাকড়া বাঁধবে। মোক্ষদা বোধ হয় একটু লজ্জা বোধ করে। হয়তো তাহার মনে হয় বুড়ো মানুষের যাত্রা শুনিতে যাওয়ার জন্য এত কাণ্ড করা উচিত নয়। বাড়িতে থাকিতে রাজি হইয়া সে গুম হইয়া বসিয়া থাকে। রান্না শেষ করিয়া কুসুম স্বামীকে খাওয়ায়, তারপর ননদের সঙ্গেই এক থালায় নিজে খাইতে বসে। পরাণ পেট ভরিয়া খায়। কুসুম আর মতির গলা দিয়া আজ ভাত নামিতে চায় না। ফেলাছড়া করিয়া কোনো রকমে তাহারা খাওয়া শেষ করে। দিনের আলো যত ম্লান হইয়া আসে, মনের মধ্যে তাহাদের এই আশঙ্কা প্রবল হইয়া উঠে যে ওদিকে বুঝি যাত্রা শুরু হইয়া গেল। মতিকে কাপড় পরিতে হুকুম দিয়া কুসুম হেসেল তুলিয়া ফেলে। পুকুরে যাওয়ার সময় এখন নাই। উঠোনের এক কোণে ছাই ফেলা আম গাছটির তলে বসিয়া বাসন কখানা কুসুম তাড়াতাড়ি করিয়া মাজিয়া নেয়। এই সুবিধাটুকুর ব্যবস্থা সে সেই বিকালেই করিয়া রাখিয়াছে। দু কাঁখে দুটি কলসি বহিয়া কত জল তুলিয়া কুসুম যে আজ হাঁড়ি গামলা সব ভর্তি করিয়াছে। মতি বলে, আমিও হাত লাগাই বউ, শিগগির হয়ে যাবে। না, মতি তাড়াতাড়ি কাজ করিতে পারে এ বিশ্বাস কুসুমের নাই। 1 মিনিটের কাজে মতি 10 মিনিট লাগাইয়া দিবে। যা বললাম তাই কর তো তুই, কাপড় পরতেই তো তোমার 10 ঘন্টা। এক সময় গোধূলি শেষ হওয়ার আগেই কি করিয়া কাজ শেষ হয়, বাকি থাকে শুধু এটা আর ওটা, যা করিলেও চলে, না করিলেও চলে। কুসুমের তাড়ায় পরাণ ও মতি দুজনেই কাজ সমাপ্ত করিয়াছে। নিজে সাজিতে গিয়া ওদের দুজনকে দেখিয়া কুসুম এতক্ষণে একটু হাসিল। শার্টের উপর উড়ানি চাপানোতে পরাণকে একেবারে বাবু বাবু দেখাইতেছে, আর ডুরে শাড়ি পরিয়া মতি হইয়াছে সুন্দরী। মতির হালকা অপরিণত দেহটাকে কুসুম হিংসা করে। মনে হয় তাহার নিজের স্বাস্থ্য এতখানি ভালো না হইলেই সে যেন খুশি হইত। ডুরে শাড়ি তারও আছে বই কি, তবে আজকাল রঙিন লাইন দিয়া শরীর ঢাকিতে কুসুমের লজ্জা করে। আসরে যখন তাহারা পৌঁছিল, যাত্রা আরম্ভ হইতে বিলম্ব আছে। চিকের আড়ালে জায়গার জন্য কলহ শুরু হইয়া গিয়াছে ইতিমধ্যেই। সকলেই চিক ঘেঁষিয়া বসিতে চায়। 11 বছরের সদ্য পর্দা পাওয়া মেয়ে হইতে তাহার 55 বছরের দিদিমা পর্যন্ত এসব বিষয়ে কুসুম ভারী ওস্তাদ। সকলকে ঠেলিয়া ঠুলিয়া সেই যে চিকের কাছে প্রথম সারিতে একটা 10 ইঞ্চি ফাঁকের মধ্যে নিজেকে গুজিয়া দিল, কেহ আর তাহাকে সেখান হইতে নড়াইতে পারিল না। মতি তাহার পিঠের সঙ্গে মিশিয়া সংস্কৃত সাহিত্যের ছুঁচের পিছনে সুতা চলার উপমার মতো আগাইয়া আসিয়াছিল। কুসুমের পিঠ ঘেঁষিয়া সে একরকম চরণ দত্তের গৃহিণীর কোলের উপরেই বসিয়া পড়িল। চরণ দত্তের গৃহিণী তাহাকে ঠেলিতে আরম্ভ করায় কুসুমের কোমর সে জড়াইয়া ধরিল প্রাণপণে। কুসুম মুখ ফিরাইয়া চোখ রাঙাইয়া চরণ দত্তের গৃহিণীকে বলিল, মেয়েটাকে ঠেলছো কেন গা? কেন ঠেলছো? গাল দিলে ভালো হবে? সরে বসো, জায়গা দাও, সবাই বসবে, সবাই দেখবে, তোমার একার জন্য তো যাত্রা নয়। কুসুমকে মতির এত ভালো লাগিল, কুসুমের কাছে মতি এত কৃতজ্ঞতা বোধ করিল। যাত্রা শুরু হওয়ার একটু আগে কুসুম বলিল, ওই দেখ মতি, ছোটবাবু। দেখেছি। এত লোক, এত আলো, এত শব্দ, মতির নেশা লাগিয়া গিয়াছিল। পাট করা মুগার চাদরটি কাঁধে দেওয়ায় শশীকে ভারী বাবু দেখাইতেছে। সে আসরে আসিয়া দাঁড়ানো মাত্র মতি তাহাকে দেখিতে পাইয়াছিল। স্বয়ং শীতলবাবু তাহাকে ডাকিয়া কাছে বসাইলেন দেখিয়া শশীর সম্মানে মতিরও সম্মানের সীমা নাই। সামিয়ানার তলা ভরিয়া গিয়া খোলা আকাশের নিচে পর্যন্ত লোক জমিয়াছে।
দুজন স্থূলকায়া গৃহিণীর মাঝে পড়িয়া মতির গরম বোধ হইতেছিল। এদিকে একসময় বাজনা বাজিয়া ওঠে। কনসার্ট, ঐকতান শুনিলে এমন উত্তেজনা বোধ হয়, কিছু একটা উপভোগ্য ঘটিবার প্রত্যাশা। তারপর বাজনা থামিয়া যাত্রা শুরু হয়। 16 জন সখী আসিয়া নৃত্য আরম্ভ করে। তাহাদের পরনে পশ্চিমা ঘাগরা। মতি ফিসফিস করিয়া বলে, বেটা ছেলে সখী সেজেছে না বউ? সখীরা নাচিয়া গেলে প্রবেশ করে জনা ও অগ্নিদেব। জনাকে দেখিয়া মতির সন্দেহ হয়, ও নিশ্চয়ই মেয়ে মানুষ বউ না? তোর মাথা চুপ কর, শুনতে দে। প্রবীরের প্রবেশ দ্বিতীয় দৃশ্যে। গঙ্গাদেবীর পুত্র ঘাতী অর্জুনকে যথাবিধি শাস্তি দিবার প্রতিজ্ঞামূলক 1 পৃষ্ঠাব্যাপী স্বগত উক্তির পরেই প্রবীরকে দেখিয়াই আসর মুগ্ধ হইয়া যায়। স্মার্ট সাজ পোশাক, কি লালিত্যময় যৌবন মূর্তি, তলোয়ারটা কি চকচকে। কথা যখন সে বলে, আসরে একটা শিহরণ বহিয়া গিয়া শ্রোতারা যেন পরম আরাম বোধ করে। জমিবে, প্রবীরের পাঠ জমিবে, খাসা জমিবে। যেমন রাজপুত্রের মতো চেহারা, তেমনি চমৎকার গলা। প্রবীরের প্রিয়া মদন মঞ্জুরিও আসরে আছেন। এত লোকের মাঝে যেন একান্ত নির্জন রাজোদ্যান। এমনি নিঃসংকোচ নির্ভুল আবেগমথিত স্বরে প্রবীর তাহাকে ভালোবাসিতে থাকে। যাত্রার আসরে হাত ধরার অতিরিক্ত প্রেম স্পর্শ নিষিদ্ধ, সেজন্য প্রবীরের কোনো অসুবিধা আছে বলে মনে হয় না। শুধু কথায়, শুধু অভিনয়ে এতগুলি লোকের মনে সে বিশ্বাস জন্মাইয়া দেয় যে তাহারা দুজন এক দেহ এক প্রাণ। অবাক হয় কুসুম আর মতি। কুসুম বলে, ওলো এ যে সেই লোকটা। মতি বলে, কি সুন্দর করছে বউ, মনে হচ্ছে যেন সত্যি। কুসুম একটু হাসে, যেন তোর সঙ্গেই করছে না। মতি জবাব দেয় না, শোনে। প্রবীর বলে, রাগ করিয়াছ? কেন রাগ করিয়াছ অবোধ বালিকা? কেন এত অভিমান? দুটি চোখে কেন এত ভর্ৎসনা? মুখে মেঘ নামিয়াছে, দুলে দুলে ফুলে ফুলে উঠিতেছে বুক, দেখে মনে হয় আমি যেন বকিয়াছি তোরে। মন্দ বলিয়াছি? এত গাম্ভীর্য, হাসিহীন, এত কঠোরতা ফুলে কি মানায় সখী, মানায় কুসুমে? আমি তোরে ভালোবাসি, সত্য কহিয়াছি, প্রাণ দিয়ে ভালোবাসিয়াছি তোরে। সাক্ষী নারায়ণ, সাক্ষী মোর হৃদয়ের। মতির বুকের ভিতর শিরশির করে। কুসুম মনে মনে অধীর হইয়া ভাবে, বল না লক্ষ্মী ছাড়ি, রাগ করিনি। মুখ ফুটে ও কথাটা তুই আর বলতে পারিস না? ধন্য প্রাণ তোর।